হাইড্রোফোনিক্স, মাটি ছাড়া জলে চাষ করা, সেরিকালচার মানে রেশম কীট বা সিল্কের চাষ, পিসিকালচার বা অ্যাকোয়াকালচার, যার মানে হলো মাছ চাষ, আর পোমোলজি অর্থাৎ সারা বছর ধরে ফলের চাষ, এগুলো সবই কিন্তু এই আধুনিক বিশেষায়িত কৃষিরই অংশ। দ্য ডিপ ডাইভের আজকের এই বিশেষ অনুসন্ধানে সবাইকে স্বাগত। জ্ঞানের এই যাত্রায় আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা ছাড়া মানব সভ্যতা হয়তো একদিনও টিকতে পারত না। একদমই তাই। আর আসলে এই বিষয়টার গুরুত্ব এতটাই বেশি যে এটা ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনা করা যায় না। ঠিক। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃষি এবং বিশ্বজুড়ে কৃষিকাজের বৈচিত্র্য। আদিমকালের মানুষ কিভাবে জঙ্গল পুড়িয়ে ছাইয়ের মধ্যে বীজ বুনত, সেখান থেকে শুরু করে আজকের দিনের এই স্মার্টফোন আর ড্রোন নির্ভর আধুনিক কৃষি ব্যবস্থায় আমরা কিভাবে পৌঁছালাম, সেই অভাবনীয় বিবর্তনের গল্পটাকেই আজ আমরা ডিকোড করব। মানুষ কিভাবে হাজার হাজার বছর ধরে নিজেদের খাদ্যের যোগান দিয়ে আসছে তার একটা পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরাই আমাদের লক্ষ্য। ঠিক আছে, চলুন বিষয়টির গভীরে যাওয়া যাক। কৃষি বা অ্যাগ্রিকালচার শব্দটা শুনলেই তো অনেকের চোখের সামনে শুধু দিগন্ত বিস্তৃত মাঠ আর কাদামাটি মাখা কৃষকের ছবি ভেসে ওঠে। হ্যাঁ, মানে এটা খুব সাধারণ একটা ধারণা, কিন্তু এটি আসলে তার চেয়ে অনেক বেশি কিছু। মানব সভ্যতার ইতিহাসে এটি হলো সবচেয়ে প্রধান বা প্রাথমিক অর্থনৈতিক কর্মকাণ্ড, যাকে অর্থনীতির ভাষায় আমরা বলি প্রাইমারি অ্যাক্টিভিটি। ঠিক। মজার ব্যাপার হলো অ্যাগ্রিকালচার শব্দটির উৎপত্তি খেয়াল করলেই এর পেছনের গভীরতাটা বোঝা যায়। এটি এসছে ল্যাটিন ভাষা থেকে। ল্যাটিন শব্দ, তাই তো? হ্যাঁ, ল্যাটিন শব্দ। প্রথম অংশটা হলো অ্যাগার, যার অর্থ হলো মাটি বা জমি, আর দ্বিতীয় অংশটা হলো কালচুরা, যার অর্থ চাষ করা। অর্থাৎ মাটি কর্ষণ করে ফসল ফলানোই হলো এর মূল ভিত্তি। একদম। মানুষ যেদিন এই মাটির সাথে মিতালি করতে শিখল, সেদিন থেকেই তারা সেই যাযাবর জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করল। আর এভাবেই ঘুরতে শুরু করল মানব সভ্যতার চাকা। কিন্তু সভ্যতার চাকা ঘোরানোর এই পদ্ধতি তো পৃথিবীর সব প্রান্তে একরকম নয়। ইতিহাস আর ভূগোলের পাতা ঘাঁটলে প্রথমেই যে বিষয়টা খুব স্পষ্ট হয়ে ওঠে তা হল জীবিকা সত্তাভিত্তিক কৃষি বা সাবসিস্টেন্স ফার্মিং। হ্যাঁ, এটি কৃষির একেবারে আদি রূপগুলোর একটি। ব্যাপারটা খুব সাধারণ একটা দৈনন্দিন উদাহরণের মাধ্যমে আমাদের শ্রোতাদের জন্য বোঝা যেতে পারে। ধরা যাক, যখন কেউ নিজের বাড়ির রান্নাঘরে শুধুমাত্র পরিবারের সদস্যদের পেট ভরানোর জন্য রান্না করেন, তখন সেখানে তো কোনো রেস্তোরাঁর মতো ব্যবসা করার বা মুনাফা অর্জন করার উদ্দেশ্য থাকে না। ঠিক বলেছেন। জীবিকা সত্তা ভিত্তিক কৃষির ব্যাপারটাও ঠিক একই রকম। এখানে একজন কৃষকের মূল লক্ষ্য থাকে তার ছোট্ট এক টুকরো জমিতে ফসল ফুলিয়ে কোনো মতে নিজের পরিবারের খাদ্যের যোগান দেওয়া। এই ব্যবস্থায় আধুনিক বা দামি প্রযুক্তির ব্যবহার প্রায় থাকেই না বলতে গেলে। পরিবারের সব সদস্য মিলেমিশে মাঠে কায়িক শ্রম দেন। আর এখানেই ভারতের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে একটা অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে। ভারতের সেই বৈপরীত্যটি সত্যি ভাবনার বিষয়। তথ্য বলছে ভারতের প্রায় 2/3 মানুষ সরাসরি কৃষির উপর নির্ভরশীল। গম, চাল, চা বা ফলমূল উৎপাদনের দিক থেকে বিবেচনা করলে ভারত বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। এক কথায় বলা যায়, তারা বৈশ্বিক কৃষি উৎপাদনের অন্যতম পাওয়ার হাউস। একদম, পাওয়ার হাউস। কিন্তু এত বিপুল উৎপাদন সত্ত্বেও সেখানকার বেশিরভাগ প্রান্তিক কৃষক এখনও এই প্রাচীন জীবিকা সত্তা ভিত্তিক কৃষির চক্রেই আটকে আছেন। অর্থাৎ তাদের উৎপাদিত ফসলের প্রায় পুরোটাই নিজেদের পরিবারের দৈনন্দিন ভোগে চলে যায়। হ্যাঁ, ফলে খোলা বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করার মতো উদ্বৃত্ত ফসল তাদের হাতে খুব একটা থাকে না। তাহলে পরিস্থিতিটা তৈরি হওয়ার পেছনে মূল কারণটা কি? কেন একজন কৃষক চাইলেও তার উৎপাদন বাড়িয়ে ব্যবসায়ের দিকে যেতে পারছেন না? আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটিকে যুক্ত করি, তাহলে দেখতে পাব কিভাবে একটি অঞ্চলের ভূগোল এবং জনসংখ্যার চাপ সরাসরি ঠিক করে দেয় যে এক টুকরো জমিতে ঠিক কিভাবে চাষ হবে। আচ্ছা। আর এখান থেকেই জন্ম নেয় নিবিড় কৃষি বা ইন্টেন্সিভ ফার্মিং এবং ব্যাপক কৃষি বা এক্সটেন্সিভ ফার্মিংয়ের মতো ধারণাগুলো। এশিয়া মহাদেশের দেশগুলোর দিকে তাকালে তো এই ইন্টেন্সিভ ফার্মিংটাই বেশি দেখা যায়, তাই না? ঠিক তাই, কারণ এখানে জনসংখ্যার ঘনত্ব বিপুল, কিন্তু সেই তুলনায় মাথাপিছু ব্যবহারযোগ্য কৃষি জমির পরিমাণ খুবই কম।
তাই এখানকার কৃষকদের লক্ষ্য থাকে তাদের ওই ছোট এক টুকরো জমি থেকে সর্বোচ্চ পরিমাণ ফসল আদায় করে নেওয়া। তারা জমিতে প্রচুর কায়িক শ্রম দেন, অনেক যত্ন নেন এবং বছরে একাধিকবার ফসল ফলান। যেমন ধান চাষ, অল্প জমিতে নিবিড়ভাবে শ্রম দিয়ে সর্বোচ্চ উৎপাদন তুলে আনার এই চেষ্টাই হল নিবিড় কৃষি। আর এর ঠিক উল্টো চিত্রটাই তো আমরা উত্তর আমেরিকা বা কানাডার মতো জায়গাগুলোতে দেখতে পাই। একেবারেই বিপরীত চিত্র। আমেরিকা বা কানাডার মতো দেশে জনসংখ্যা তুলনামূলকভাবে কম, কিন্তু বিঘার পর বিঘা বিস্তীর্ণ সমতল জমি পড়ে আছে। সেখানে তো আর একজন মানুষের পক্ষে এত বিশাল জমিতে হাতে করে বীজ বোনা বা ফসল কাটা কোনোভাবেই সম্ভব নয়। সম্ভব নয় বলেই তারা বাধ্য হয়ে বড় বড় অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেন, যেমন বিশাল সাইজের কম্বাইন হারভেস্টারের সাহায্যে চাষাবাদ করেন। একেই বলা হয় ব্যাপক কৃষি বা এক্সটেন্সিভ ফার্মিং। এই পদ্ধতিতে বিশাল এলাকা জুড়ে মূলত গমের মতো ফসলের চাষ হয়। মজার ব্যাপার হল, এখানে হেক্টর প্রতি ফলন নিবিড় কৃষির তুলনায় কম হলেও জমির আয়তন এতই বিশাল যে সামগ্রিক মোট উৎপাদন অনেক বেশি হয়। একদিকে 1 ইঞ্চি জমিও ফেলে না রেখে মানুষের হাতের শ্রমে নিবিড়ভাবে ধানের চাষ হচ্ছে, আর অন্যদিকে মাইলের পর মাইল জুড়ে দৈত্যাকার যন্ত্রের সাহায্যে গমের চাষ হচ্ছে। ভূগোলের এই খেলাটা সত্যিই দারুণ। প্রকৃতির নিয়মের সাথে মানুষের খাপ খাইয়ে নেওয়ার এটা একটা বড় প্রমাণ। এবার একটু প্রাচীনকালের দিকে ফেরা যাক। সভ্যতার একেবারে শুরুর দিকে মানুষ যখন সবে চাষাবাদ শিখছে, তখনকার পদ্ধতিগুলো কেমন ছিল? আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। হ্যাঁ, আদিম পদ্ধতিগুলোর কথা বলছেন। প্রাচীন পদ্ধতিগুলোর মধ্যে স্থানান্তর কৃষি বা শিফটিং কাল্টিভেশন এর ধারণাটি এক অদ্ভুত রোমাঞ্চকর পদ্ধতি। একে স্ল্যাশ অ্যান্ড বার্ন বা জঙ্গল পুড়িয়ে চাষ করাও বলা হয়। পাহাড়ি বা ঘন জঙ্গলের উপজাতিরা এই পদ্ধতিটি অনুসরণ করত। এই পদ্ধতির পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ চমকপ্রদ। আদিম মানুষের কাছে তো আর আজকের মতো রাসায়নিক সার ছিল না। তারা জঙ্গলের একটা নির্দিষ্ট অংশ নির্বাচন করে সেখানকার গাছপালা কেটে পুড়িয়ে ফেলত। ঠিক। আর এই পোড়া ছাইয়ের মধ্যে লুকিয়ে থাকত কার্বন ও অন্যান্য খনিজ উপাদান, যা মাটির সাথে মিশে সম্পূর্ণ প্রাকৃতিক সারের কাজ করত। এই উর্বর মাটিতে তারা ভুট্টা বা আলুর মতো ফসল ফলাত। কিন্তু আধুনিক বিজ্ঞানের অনেক আগে থেকেই তারা মাটির একটা মৌলিক চরিত্র সম্পর্কে সচেতন ছিল। তারা জানত এই উর্বরতা স্থায়ী নয়। ঠিক ৩-৪ বছর টানা চাষ করার পর যখন ওই মাটির উর্বরতা কমে যেত, তখন তারা সেই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে নতুন কোনো জঙ্গলের খোঁজে বেরিয়ে পড়ত। আর পৃথিবীর বিভিন্ন প্রান্তে আদিবাসীদের এই রোমাঞ্চকর পদ্ধতির আলাদা আলাদা স্থানীয় নাম রয়েছে। উত্তর পূর্ব ভারতে একে বলা হয় জুম চাষ, মেক্সিকোতে এর নাম মিলপা, ব্রাজিলে একে ডাকা হয় রোকা বলে, আর মালয়েশিয়ায় এর নাম লাদাং। তবে পদ্ধতি হিসেবে এটি শুনতে যতটা প্রাকৃতিক মনে হয়, আজকের দিনে দাঁড়িয়ে এর পরিবেশগত ক্ষতিকর দিকগুলো কিন্তু উপেক্ষা করার মতো নয়। একদমই। প্রাচীনকালে যখন পৃথিবীতে মানুষের সংখ্যা খুব কম ছিল এবং জঙ্গলের পরিমাণ ছিল অসীম, তখন এই পদ্ধতিতে প্রকৃতির খুব একটা ক্ষতি হতো না। কারণ পরিত্যক্ত জমিটা কয়েক দশকের মধ্যে আবার জঙ্গলে পরিণত হতো। কিন্তু বর্তমান সময়ে এই স্থানান্তর কৃষির ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ক্রমাগত জঙ্গল উজাড় হওয়ার কারণে বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। গাছের শিকড় তো মাটি ধরে রাখে, তাই গাছ না থাকলে ভূমিক্ষয় বৃদ্ধি পায়। সর্বোপরি অনবরত আগুন জ্বালানোর ফলে বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়। তাই এটি একটি অত্যন্ত প্রাচীন হলেও আজকের দিনে দাঁড়িয়ে পরিবেশের জন্য এক বড় হুমকি। এই জঙ্গল থেকে বেরিয়ে আমরা যদি সাহারা মরুভূমি বা ভারতের রাজস্থানের মতো চরম শুষ্ক অঞ্চলগুলোর দিকে তাকাই, সেখানে বেঁচে থাকা লড়াইটা আরও কঠিন। যেখানে জলের অভাবে কোনো ফসলই বাঁচে না, সেখানকার মানুষ কিভাবে খাদ্যের যোগান দেয় সেটা ভাবলে অবাক হতে হয়। চরম প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার এই কৌশলের নাম হল যাযাবর পশুপালন বা নোম্যাডিক হার্ডিং। যেখানে মাটি ফসল দেয় না, সেখানে পশুরাই হয়ে ওঠে মানুষের একমাত্র সম্পদ। এই অঞ্চলের মানুষ ভেড়া, উট, চমরি গাই বা যাকে ইয়াক বলা হয়, আর ছাগল নিয়ে খাবারের এবং জলের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। এর সাথে জড়িত আরেকটি দারুণ কৌশল হল ট্রান্সহিউম্যান্স, যা মূলত ঋতুভিত্তিক স্থানান্তর। এটা কিভাবে কাজ করে? শীতের সময় পাহাড়ে যখন বরফ জমতে শুরু করে, তখন তারা পশুদের নিয়ে নিচে সমতলে নেমে আসে।
আবার গ্রীষ্মকালে সমতলে ঘাস শুকিয়ে গেলে তারা পশুদের নিয়ে পাহাড়ের শীতল পরিবেশে ফিরে যায়। এটি প্রকৃতির খামখেয়ালিপনার সাথে মানুষের খাপ খাইয়ে নেওয়ার এক মাস্টার ক্লাস। তা তো বটেই। বেঁচে থাকার এই নিরন্তর লড়াই থেকে এবার যদি আমরা একদম আধুনিক বাণিজ্যের দিকে নজর দিই, তাহলে দেখব কৃষির রূপটা কিভাবে বদলে গেছে। পরিবারের পেট চালানো বা শুধু টিকে থাকার চিন্তা থেকে বেরিয়ে এখানে কৃষির একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় বাজারের চাহিদা মেটানো এবং সর্বোচ্চ মুনাফা অর্জন করা। যাকে বলা হয় বাণিজ্যিক কৃষি বা কমার্শিয়াল ফার্মিং। এখানে কোনো কিছুই প্রকৃতির দয়ার উপর ছেড়ে দেওয়া হয় না। কৃষকরা আধুনিক সেচ ব্যবস্থা, রাসায়নিক সার, কীটনাশক এবং গবেষণাগারে তৈরি উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করেন। এই বাণিজ্যিক কৃষির একটি অত্যন্ত বিশ্লেষণাত্মক এবং স্মার্ট রূপ হল মিশ্র কৃষি বা মিক্সড ফার্মিং। এটা ওই ঝুঁকি কমানোর ব্যাপারটা, তাই না? হ্যাঁ, আমরা একটু আগে যাযাবর পশুপালনের কথা বলছিলাম, যেখানে শুধুমাত্র পশুর ওপর নির্ভর করতে হয়। আবার শুধু ফসলের ওপর নির্ভর করলে খরা বা বন্যায় সব নষ্ট হওয়ার ভয় থাকে। মিশ্র কৃষিতে এই দুই পদ্ধতির সমন্বয় ঘটিয়ে ঝুঁকি কমানো হয়। এখানে একই খামারে বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্যশস্য বা সবজি চাষ করা হয়, আবার পাশাপাশি পশুপালনও করা হয়। কোনো কারণে যদি একটি ফসলের ক্ষতিও হয়, তবে কৃষকের হাতে পশুপালন থেকে আসা আয়টুকু নিশ্চিত থাকে, যেমন দুধ, ডিম বা মাংস। উত্তর পশ্চিম ইউরোপের দেশগুলোতে এই মিশ্র কৃষি অত্যন্ত জনপ্রিয়। এটি মূলত কৃষকের জন্য এক ধরনের প্রাকৃতিক ইন্স্যুরেন্স বা বীমা হিসেবে কাজ করে। আর আন্তর্জাতিক বাজারের চাহিদার কথা যখন উঠলই, তখন বাগিচা কৃষি বা প্ল্যান্টেশন ফার্মিংয়ের কথা না বললেই নয়। আন্তর্জাতিক বাজারে কোন জিনিসের চাহিদা সবচেয়ে বেশি, শুধুমাত্র তার উপর ভিত্তি করে বিশাল বিশাল বাগান তৈরি করা হয়। এখানে সাধারণ কৃষকের বদলে প্রচুর মূলধন আর দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। চা উৎপাদনে ভারত বিশ্বের অন্যতম শীর্ষ দেশ এবং রপ্তানিতেও তারা প্রথম সারিতে রয়েছে। ভারতের আসাম বা দার্জিলিংয়ের বিস্তীর্ণ চা বাগান বা ব্রাজিলের বিশাল কফির বাগান, যেগুলোকে সেখানে স্থানীয় ভাষায় ফাজেন্ডা বলা হয়। ফাজেন্ডা শব্দটা বেশ দারুণ। হ্যাঁ, ফাজেন্ডা। আর মালয়েশিয়ার রাবার বাগান হল এই বাগিচা কৃষির সবচেয়ে নিখুঁত উদাহরণ। এই বাগিচা কৃষির পুরোটাই পরিচালিত হয় আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশ্যে, আর এই বাণিজ্যের সাথে ধীরে ধীরে যুক্ত হয়েছে বিজ্ঞানের নিত্য নতুন শাখা। কৃষিকে এখন আর শুধু অ্যাগ্রিকালচারের মধ্যে সীমাবদ্ধ রাখা যাচ্ছে না, এর সাথে যুক্ত হয়েছে বেশ কিছু বিশেষায়িত কালচার্স। এই আধুনিক টার্মগুলো বা কালচারগুলো সত্যি খুব চমকপ্রদ। সবগুলো নিয়ে আলোচনা করতে গেলে হয়তো কয়েক ঘন্টা লেগে যাবে। তবে এর মধ্যে কয়েকটা বিষয় না বললেই নয়। যেমন ধরুন ভিটিকালচার। এটি মূলত বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করার বিদ্যা। ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই চাষ বিশ্ববিখ্যাত। এর পেছনের কারণটা হলো সেখানকার আবহাওয়া। শীতকালে বৃষ্টি আর গ্রীষ্মকালে শুষ্ক আবহাওয়া আঙ্গুর গাছের জন্য একটা নিখুঁত পরিবেশ তৈরি করে। উৎকৃষ্ট মদ বা ওয়াইন তৈরির জন্য ঠিক যে ধরনের আঙুর প্রয়োজন, তা এই পরিবেশেই সবচেয়ে ভালো জন্মায়। আরেকটি চমৎকার বিষয় হলো ট্রাক ফার্মিং বা মার্কেট গার্ডেনিং। শহরতলিতে বড় বড় জমিতে বাণিজ্যিকভাবে তাজা শাকসবজি, ফুল ও ফলের চাষ হয়। এখন যে কারো মনে হতে পারে, এর নামের সাথে ট্রাকের কি সম্পর্ক? আসলে এই তাজা বা পচনশীল পণ্যগুলো যেন একদম সতেজ অবস্থায় শহরের বাজারে পৌঁছাতে পারে, তার জন্য এগুলো রাতের বেলায় ট্রাকে করে শহরের বড় বাজারগুলোতে পাঠানো হয়। রাতের অন্ধকারের এই পরিবহন ব্যবস্থার কারণেই আমেরিকায় একে ট্রাক ফার্মিং বলা হয়। যুক্তরাজ্যের দিকে আবার এটি মার্কেট গার্ডেনিং নামে বেশি পরিচিত। বাজারের চাহিদার লজিস্টিক্স কিভাবে কৃষিকে নিয়ন্ত্রণ করছে, এটি তার এক দুর্দান্ত উদাহরণ। এর পাশাপাশি এই যে হাইড্রোফোনিক্স বা মাটি ছাড়া জলে চাষ করা, সেরিকালচার মানে রেশম কীট বা সিল্কের চাষ, পিসিকালচার বা অ্যাকোয়াকালচার, যার মানে হল মাছ চাষ, আর পোমোলজি অর্থাৎ সারা বছর ধরে ফলের চাষ, এগুলো সবই কিন্তু এই আধুনিক বিশেষায়িত কৃষিরই অংশ। হ্যাঁ, এই হাইড্রোফোনিক্স নিয়ে আমরা একটু পরে আরও বিস্তারিত কথা বলবো। তবে তার আগে প্রকৃতির সেই আদিম নিয়মের দিকে একটু তাকানো যাক, যা আজও কৃষিকে নিয়ন্ত্রণ করে: ঋতু। ভারতের মতো দেশে যেখানে কৃষির একটি বড় অংশ বৃষ্টির উপর নির্ভরশীল, সেখানে এই ঋতুচক্র খুব গুরুত্বপূর্ণ। ভারতের আবহাওয়ার বৈচিত্র্য সেখানকার কৃষি ব্যবস্থাকে মূলত ৩টি প্রধান ঋতুতে ভাগ করেছে। প্রথমটি হল খারিফ শস্য। এটি সম্পূর্ণভাবে বর্ষাকালে মৌসুমী বায়ুর বৃষ্টির ওপর নির্ভর করে। সাধারণত জুন জুলাই মাসে যখন প্রবল বৃষ্টিপাত শুরু হয়, তখন এই চাষ শুরু হয়।
ধান, পাট, কার্পাস হল প্রধান খারিফ শস্য, কারণ এগুলো বড় হতে প্রচুর জলের প্রয়োজন হয়। এরপর আসে দ্বিতীয় পর্যায়, রবি শস্য। শীতকালে বৃষ্টি প্রায় হয় না বললেই চলে। তাই এই সময় সম্পূর্ণভাবে জলসেচের ওপর নির্ভর করে গম, ছোলা বা আলুর মতো ফসলের চাষ হয়। আর তৃতীয়টি হল জায়েদ শস্য, যা খারিফ ও রবি শস্যের মাঝখানের ওই ছোট্ট গ্রীষ্মকালীন সময়ে চাষ করা হয়। শসা, তরমুজ বা কুমড়োর মতো জলজ ফল ও সবজি এই সময়ের প্রধান ফসল। এই যে চক্রাকারে একটার পর একটা ফসল হচ্ছে, এতে কি মাটির উর্বরতা কমে যায় না? এখানেই মনে হয় প্রাচীনকালের সেই শস্যাবর্তন বা ক্রপ রোটেশন পদ্ধতিটা কাজে আসে। একই জমিতে বারবার একই ফসল না ফলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে পর্যায়ক্রমে আলাদা আলাদা ফসল চাষ করাকেই শস্যাবর্তন বলে। ঠিক তাই। এর ঐতিহাসিক প্রেক্ষাপটটি দারুণ। সর্বপ্রথম প্রাচীন রোম সভ্যতায় এই পদ্ধতিটি সফলভাবে প্রয়োগ করা হয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে এক বছর যদি জমিতে ধান বা গমের মতো ফসল চাষ করা হয়, তবে মাটি থেকে প্রচুর পুষ্টি চলে যায়। তাই পরের বছর সেখানে ডাল বা শুটি জাতীয় ফসল চাষ করা হতো। বিজ্ঞানের ভাষায় এই শুটি জাতীয় গাছের শিকড়ে রাইজোবিয়াম নামের ব্যাকটেরিয়া থাকে, যা বাতাস থেকে নাইট্রোজেন টেনে এনে মাটিতে মিশিয়ে দেয়। ফলে মাটির হারানো উর্বরতা প্রাকৃতিকভাবেই ফিরে আসে। কিন্তু প্রাচীন জ্ঞান বা প্রথাগত পদ্ধতি দিয়ে তো আর হু হু করে বাড়তে থাকা বিশ্বের এই বিপুল জনসংখ্যার পেট ভরানো সম্ভব হল না। আর সেই খাদের কিনারা থেকেই জন্ম নিল কৃষিতে বিপ্লবের যুগ। ১৯৬০-এর দশকের বিশ্ব পরিস্থিতির কথা একটু কল্পনা করা যাক। জনসংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে, কিন্তু খাদ্যের উৎপাদন সেই তুলনায় বাড়ছে না। বিশ্বজুড়ে এক ভয়াবহ দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছিল। ঠিক সেই সময়ে ১৯৬৮ সালে উইলিয়াম গাউড সর্বপ্রথম সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন শব্দটি ব্যবহার করেন। বিশ্ব সবুজ বিপ্লবের জনক ডক্টর নরমান বোরলগ মেক্সিকোতে গবেষণাগারে উচ্চ ফলনশীল এবং বেটে প্রজাতির গমের জাত উদ্ভাবন করেন। এই বীজগুলো সাধারণ বীজের তুলনায় কয়েক গুণ বেশি ফসল দিতে সক্ষম ছিল। তার এই আবিষ্কার পুরো বিশ্বকে এক নিশ্চিত অনাহারের হাত থেকে রক্ষা করেছিল। আর ভারতের ক্ষেত্রে এই বিপ্লবের চেহারাটা কেমন ছিল? ভারতে ডক্টর এম.এস. স্বামীনাথন এই সবুজ বিপ্লবের নেতৃত্ব দেন। গমের ক্ষেত্রে সোনারা 64 এবং ধানের ক্ষেত্রে IR-8-এর মতো উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা শুরু হয়। এর সাথে যুক্ত হয় আধুনিক সেচ ব্যবস্থা, রাসায়নিক সার ও শক্তিশালী কীটনাশক। ফলাফল হয় জাদুগরি। ভারত, যাকে একসময় খাদ্যের জন্য বাইরের দেশের দিকে তাকিয়ে থাকতে হতো, তারা রাতারাতি খাদ্যশস্যের স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। তবে বিজ্ঞানের যে কোনো বড় লাভ দেবার মতো এরও কিছু নেতিবাচক দিক ছিল। রাসায়নিক সারের অত্যধিক ব্যবহারের ফলে মাটির লবণাক্ততা বৃদ্ধি পায়, ভূগর্ভস্থ জলের স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যায় এবং পরিবেশের এক দীর্ঘমেয়াদী ক্ষতি শুরু হয়। এই সবুজ বিপ্লব কিন্তু অন্য অনেক বিপ্লবের দরজা খুলে দিয়েছিল, যেমন শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন। ভার্গিস কুরিয়ানের নেতৃত্বে সমবায় ভিত্তিক দুধ উৎপাদনে ভারতে যে অভাবনীয় পরিবর্তন আসে তা সত্যিই রূপকথার মতো। আবার মাছ উৎপাদনে বিশাল লাফ দেওয়ার জন্য আসে নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন, যার পেছনে হীরালাল চৌধুরীর গবেষণা এক বিশাল ভূমিকা রেখেছিল। এই আধুনিকায়নের যুগে কৃষকরা যাতে প্রতারিত না হন এবং সঠিক বীজ পান, তার জন্য একটি সুন্দর ব্যবস্থা চালু হয়। সার্টিফাইড বা পরীক্ষিত বীজের প্যাকেটে নীল রঙের লেবেল লাগানো। অর্থাৎ একজন কৃষক শুধুমাত্র ওই নীল লেবেল দেখলেই বুঝতে পারবেন যে এটি ল্যাবরেটরিতে পরীক্ষিত এবং উন্নত মানের বীজ। আর আজ এই আধুনিক প্রযুক্তির ছোঁয়া বর্তমান কৃষি ব্যবস্থাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যা হয়তো কয়েক দশক আগেও কল্পবিজ্ঞানের মতো শোনাত, যেমন ই-ন্যাম পোর্টাল। এটি একটি জাতীয় স্তরের অনলাইন বাজার। আগে কৃষকদের স্থানীয় ফরে বা দালালদের হাতে জিম্মি থাকতে হতো। এখন একজন কৃষক নিজের স্মার্টফোনের মাধ্যমে সরাসরি দেশের যে কোনো প্রান্তের ক্রেতার কাছে ন্যায্য মূল্যে নিজের ফসল বিক্রি করতে পারেন। আবার মাটির স্বাস্থ্যের দিকে নজর দিতে চালু হয়েছে সয়েল হেলথ কার্ড। একজন কৃষককে আর আন্দাজে সার দিতে হয় না। এই কার্ডের মাধ্যমে ল্যাবরেটরিতে মাটির 12টি পুষ্টি উপাদান পরীক্ষা করে কৃষককে নির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হয় তার জমিতে ঠিক কতটা এবং কী ধরনের সার প্রয়োজন। জলের অপচয় রুখতে হতো নতুন নতুন পদ্ধতি চলে এসেছে,
যেমন ধান চাষে এসেছে শ্রী পদ্ধতি বা সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন। আগে ধান চাষ মানেই মাঠ ভর্তি জল জমিয়ে রাখা বোঝাতো, কিন্তু এই পদ্ধতিতে ধানের চারাগুলোকে নির্দিষ্ট দূরত্বে বৈজ্ঞানিক উপায়ে রোপণ করা হয়, ফলে জলের ব্যবহার প্রায় 25 থেকে 50% পর্যন্ত কমে যায়, অথচ ফলন বাড়ে। আর বর্তমানে সবচেয়ে বড় চমকটি হল কিষাণ ড্রোন। বড় জমিতে পিঠে মেশিন নিয়ে কীটনাশক বা তরল সার স্প্রে করা কৃষকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সময় সাপেক্ষ ছিল। এখন ড্রোনের সাহায্যে অত্যন্ত নিখুঁতভাবে, নিরাপদে এবং দ্রুত পুরো মাঠে স্প্রে করা যাচ্ছে। প্রযুক্তি কৃষকের মাথার ঘাম পায়ে ফেলার দিনগুলো ধীরে ধীরে বদলে দিচ্ছে। এই বিবর্তন সত্যিই অবিশ্বাস্য। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? একদম শুরুতে আমরা আলোচনা করছিলাম সেই জঙ্গল পুড়িয়ে আদিম প্রথায় ছায়ের মধ্যে বীজ বোনার কথা, আর আজ আমরা কথা বলছি স্মার্টফোনের স্ক্রিন থেকে নিয়ন্ত্রিত ড্রোন, পোর্টালের অনলাইন বাজার আর ল্যাবরেটরিতে টেস্ট করা সয়েল হেলথ কার্ড নিয়ে। এই হাজার হাজার বছরের বিবর্তনের ইতিহাস আমাদের এটাই দেখায় যে মানুষ কিভাবে বেঁচে থাকার তাগিদে প্রকৃতির সাথে প্রতিনিয়ত লড়াই করে নিজেদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েছে। প্রতিদিন যখন আমাদের ডাইনিং টেবিলের প্লেটে খাবার আসে, তখন খুব সাধারণ মনে হলেও এর পেছনের গল্পটা কিন্তু মোটেও সাধারণ নয়। এই এক মুঠো খাবারের পেছনে জড়িয়ে আছে হাজার বছরের ভৌগোলিক বিবর্তন, অর্থনীতির উত্থান পতন, আবহাওয়ার খামখেয়ালিপনা এবং বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য বিজ্ঞানী আর কৃষকদের অক্লান্ত ঘাম আর পরিশ্রম। কৃষিকাজ কোনো সাধারণ পেশা নয়, এটি হলো সমগ্র মানব সভ্যতার টিকে থাকার সবচেয়ে বড় এবং শক্তিশালী ইঞ্জিন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। আর সেই প্রশ্নটি হল আজকের আলোচনার সবচেয়ে বড় চিন্তার খোরাক। একটু আগে আমরা ব্যাপক কৃষি বা এক্সটেন্সিভ ফার্মিং নিয়ে কথা বলছিলাম, যেখানে মাইলকে মাইল জমি জুড়ে চাষ হয়। কিন্তু পৃথিবীর জনসংখ্যা তো জ্যামিতিক হারে বেড়েই চলেছে, আর অন্যদিকে শহরগুলো বড় হওয়ার কারণে আমাদের বাসযোগ্য এবং চাষযোগ্য জমির পরিমাণ দ্রুত কমছে। তাহলে উপায়? আমরা ইতিমধ্যে হাইড্রোপনিক্স বা অ্যাকোয়াপনিক্সের মতো প্রযুক্তির মাধ্যমে শিখে গেছি কিভাবে মাটি ছাড়াই শুধু পুষ্টি মেশানো জলে ফসল ফলাতে হয়। আমরা শিখে গেছি কিভাবে সূর্যের আলো ছাড়াই নির্দিষ্ট কৃত্রিম আলো ব্যবহার করে ঘরের ভেতরে চাষ করতে হয়, যাকে আমরা ভার্টিক্যাল ফার্মিং বা বহুতল কৃষিকাজ বলছি। বিজ্ঞান আমাদের খাদ্যের ভবিষ্যৎকে এক নতুন রূপ দিচ্ছে। তাহলে যে কারোর মনে হতেই পারে এমন দিন কি খুব দূরে, যখন পরবর্তী সবচেয়ে বড় কৃষি বিপ্লবটি আর গ্রামের কোনো বিস্তীর্ণ খোলা মাঠে ঘটবে না, বরং শহরের একেবারে মাঝখানে দাঁড়িয়ে থাকা কোনো গগনচুম্বী কাঁচের বিশাল বহুতল ভবনের 4 দেয়ালের ভেতরে স্তরে স্তরে সাজানো ট্রেতে ফলানো হবে আমাদের আগামী দিনের খাবার? এই প্রশ্নটা সত্যি ভাবিয়ে তোলে। গ্যালারি যাত্রায় আমাদের শ্রোতাদের জন্য এই ভাবনার জায়গাটি রেখেই আজকের তথ্যের গভীরে অনুসন্ধান আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আরও অনেক অজানা তথ্য আর বিশ্লেষণের সাথে পরবর্তী আলোচনায় আবার সঙ্গী হওয়ার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন।